আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। নির্বাচনের আগে সব সংকটের নিষ্পত্তি হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছোটখাটো সব বিভেদ ভুলে গণতন্ত্রের স্বার্থেই সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে। আর স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অনেকের কারণে ফ্যাসিবাদ ফিরে আসলে জাতি কাউকেই ক্ষমা করবে না। নূর হোসেনের রিপোর্ট। নয়াদিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় শিল্পকলা একাডেমি। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে কর্তৃপক্ষ। পরে আলোচনা সভায় বক্তারা ফ্যাসিবাদী আমলে গণমাধ্যমের উপর দমনপীড়নের কথা তুলে ধরেন। উঠে আসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের নির্লজ্জ ভূমিকার কথা। সমস্ত নিউজ পেপার একই সুরে একই বয়ান তৈরি করছিল। সেই সময় নয়াদিগন্ত এবং দুই একটা নিউজ পেপার দাঁড়িয়েছিল, মানে ওই সময় দাঁড়িয়ে থাকাটাই ছিল সবচেয়ে বড় জিহাদ। আমাদের পত্রপত্রিকাগুলো গত 15 বছরে 15.5 বছরে যে ভয়াবহ সংস্কৃতি, ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশে আগের সরকার, সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে। কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে। প্রত্যেকটি গুমের ঘটনার পেছনে একটা মহাকাব্যিক বেদনার কাহিনী রয়েছে। এক এক করে সেগুলো এক্সপ্লোর করতে হবে ফর আওয়ার ফিউচার জেনারেশন। আলোচনায় ছোটখাটো মত পার্থক্য ভুলে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। ফ্যাসিবাদের ফিরে আসার সব পথ বন্ধ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার, আমাদের এদেশের ছাত্রগণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। গণমাধ্যম এখনও জাতির প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণমাধ্যমের মধ্যে যে নীতিহীনতা চলছে, মিথ্যা তথ্য, মিথ্যা খবর, যা লোকেরা বলে না তাই ছাপা, বলা বক্তব্য বিকৃত করা, খণ্ডিত করা, এমনভাবে পরিবেশন করা জাতি পাঠক বিব্রত হয়। দেশ ও জাতির স্বার্থে ভবিষ্যতে সব গণমাধ্যমকে সত্যিকারের সাংবাদিকতা করার আহ্বান জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অবিলম্বে প্রধান উপদেষ্টার মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়নের জন্য আদেশ জারি করার জন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে এমন প্রস্তাব দেয় দলটি। এর আগে সকাল 10:15টার দিকে জাতীয় সংসদ ভবনের এলজি হলে এই বৈঠক শুরু হয়। এই প্রতিনিধি দলে ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে দলটির 5 জন নেতা। গত 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদে এনসিপি এখনও সই করেনি। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা আছে অভিযোগ করেই তারা স্বাক্ষর করা থেকে বিরত আছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের বলেছেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা না কাটলে তারা সনদে স্বাক্ষর করবেন না। পাকুন্দিয়ায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। ইফতেখার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? তৌফিক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই স্কুল, যে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের যে মাঠ, সে মাঠ একদম শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে টইটুম্বুর। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে অনুষ্ঠানটি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং অনুষ্ঠানটি শুরু হবার পর পর্যায়ক্রমে যারা দলীয় নেতাকর্মী আছেন বা এলাকার সুশীল সমাজ এবং শিক্ষাবিদ যারা আছেন তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন এবং তারপরে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। হয়তো বেলা
5টার কিছুটা পরে প্রধান অতিথি বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের অনুষ্ঠান যেটি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি মূলত একেবারে আলাদা একটি অনুষ্ঠান। এখানে আজকে কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি নয়, মূলত নতুন প্রজন্মের যারা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ তাদেরকে উপলক্ষ করে আজকের এই অনুষ্ঠান বা এই প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামে মূলত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী প্রজন্মের যারা রয়েছেন তাদের শিক্ষা ব্যবস্থা এবং দেশের শিক্ষা ব্যবস্থা সহ তাদের মনন যে উন্নত করার যে প্রক্রিয়াটি বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের 31 দফার মধ্যে যে একটি দফা রয়েছে সেই দফার আলোকে মূলত আজকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এবং এই অনুষ্ঠানে যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা মূলত এই উপজেলার 84টি শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের 20,000 শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবেন। এবং এই অনুষ্ঠানে 4টি ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতা হবে, বিভিন্ন মেধাভিত্তিক কুইজ কেন্দ্রিক প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতাতে 40 জনকে পুরস্কৃত করা হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ। জানছিলাম মেধাবৃত্তি প্রদানের খবর। আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মেধাবীরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবে বলে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন। সবার জন্য নিরাপদ দেশ গড়বেন তারা। যুক্তরাষ্ট্রের বাফেলোতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এখন অন্তত এতটুকু আতঙ্ক নাই যে নামলেই আমি আবার লালগড়ে চলে যাই কিনা। আপনারা আসুন, ভোটের অধিকারটা প্রয়োগ করতে কেউ বলবেন না। যে যারে পছন্দ, যে দলকে পছন্দ, ব্যক্তিকে পছন্দ, সে তার ভোট দেবে। আগামীর বাংলাদেশ যেন নিরাপদ বাংলাদেশ হয়, একটা শান্তির বাংলাদেশ হয়, মায়া ভালোবাসার বাংলাদেশ হয়, পরস্পরের প্রতি শ্রদ্ধার বাংলাদেশ হয়। সেই বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। ঋতু পরিবর্তনের এই সময়েও মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। এই নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 259 জনে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 155 জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে 130 জন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জোবায়ের প্রধান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জোবায়ের, ডেঙ্গু আক্রান্তরা চিকিৎসা সেবা কতটা পাচ্ছেন? যত সময় গড়াচ্ছে তত কিন্তু ভর্তির যে সংখ্যা, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তির যে সংখ্যা, সেটি কিন্তু বাড়ছে। আমরা মহাখালী যে কোভিড ডেডিকেটেড যে হাসপাতাল রয়েছে সেখানে অবস্থান করছি। এখানে আজকে এখন পর্যন্ত কিন্তু 310 জন ভর্তি রয়েছেন, যাদের মধ্যে 33 জন কিন্তু আইসিইউতে রয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে কিন্তু ডেঙ্গু। শুধু এই মহাখালীর হাসপাতাল নয়, সারা দেশের মধ্যে কিন্তু একই চিত্র। বলা হচ্ছে যে জলবায়ুগত যে পরিবর্তন, এটির কারণেই এমনটা হচ্ছে। কীটতত্ত্ববিদ যারা রয়েছেন তারাও বলছেন যে ডেঙ্গু মশার যে ঘনত্ব, এটি আসলে আগামী যে শীত, সেই শীতেও কিন্তু থাকবে এবং সেই আশঙ্কা কিন্তু তারা করছেন। এখানে যারা আসছেন তারা চিকিৎসা নিচ্ছেন, তারা বলছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না। একই সাথে তারা যে ভোগান্তির যে বিষয়টি, তারা বলছেন যে তারা এখানে তাদের এই যে ডেঙ্গু যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে ঢাকা শহরে বিশেষ করে, সেটির বিরুদ্ধে তারা আসলে বলছেন। একই সাথে তারা এখানে চিকিৎসা নিয়ে আবারও ভালো হচ্ছেন, তারপরে আবারও কয়েক দফায় তারা আক্রান্ত হচ্ছেন, এরকমটিও কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আমরা যেখানে রয়েছি এখানটায় আসলে মহিলা ওয়ার্ড এটি, এবং তার উপরে পুরুষদের ওয়ার্ড রয়েছে, শিশু ওয়ার্ড রয়েছে, অর্থাৎ নারী পুরুষ শিশু সবাই কিন্তু সমানভাবে এই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এবং তারা আক্রান্ত হয়ে আমরা দেখেছি যে এখন পর্যন্ত এই বছরে 60,000-এরও অধিক কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সাথে মৃত্যুর যে সংখ্যা, সেটিও আমরা বিগত সময়গুলোতে কিন্তু দেখেছি। এখানে যারা চিকিৎসক রয়েছেন, ডাক্তার রয়েছেন, তারা যেটি বলছেন যে সবাইকে সচেতনতা যেমন বৃদ্ধি করতে হবে, একই সাথে তারা বলছেন যে যারা আসলে জ্বর হয়েছে তারা সবাই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত, এরকমটি কিন্তু ধরে নিতে হবে এবং সেটি ধরে নিয়ে কিন্তু তাদেরকে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু করতে হবে। তো তৌফিক, মহাখালী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কাল থেকে বঙ্গোপসাগরের পারে শুরু হচ্ছে শুটকি মৌসুম ঘিরে এরই মধ্যে উপকূলের জেলেরা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন।
বন বিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে আজ মধ্যরাত থেকে সমুদ্রে যাত্রা করবেন এসব জেলেরা। চলবে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে শুটকি মৌসুমে ভাগ্য খুলবে এমনটাই প্রত্যাশা তাদের। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। কেউ জাল মেরামতে ব্যস্ত, কেউ ব্যস্ত ট্রলারে মাছ ধরার সরঞ্জাম গোছাতে। শেষ মুহূর্তে জেলেদের এমন কর্মব্যস্ততা বলে দিচ্ছে সাগরে ফিরতে হবে। 22 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে মৌসুমের সেরা সময়ের অপেক্ষায় জেলেরা বলছেন চলতি বছরে পর্যাপ্ত ইলিশ মাছ পাননি তারা। ফলে নিষেধাজ্ঞা শেষে সাগরের নোনা জলে লইট্টা, ছুরি, রূপচাঁদা, মোচন, মেদ, ভোল, লাখা, তেলাপার্শে, মধুপার্শে, চাকা, চালি, টাইগার চিংড়ি সহ প্রায় 100 প্রজাতির মাছ পাওয়ার আশা বুনছেন। তাই ধারকর্য, ঝড় জলোচ্ছ্বাস ও দস্যুতার শঙ্কা মাথায় নিয়েই সাগরে যেতে প্রস্তুতি নিচ্ছেন। যত ঘর বাতা যত সরঞ্জাম লাগবে সব আমরা নিয়ে যাচ্ছি। এবছর তো আশা করি যাচ্ছি উপর আল্লাহ ভালো ইনকাম দেবে। এবারে শুটকি মৌসুম 26 অক্টোবর থেকে শুরু হয়ে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সময় জেলেরা বঙ্গোপসাগরের আলোরকোর, শ্যালোরচর, নারিকেলবাড়িয়া, অফিস কেল্লা, মেহেরালির চর ও দুবলার চরে অস্থায়ী ঘর নির্মাণ করবেন। থাকবে মাছ শুকানোর চাতাল ও ট্রলার থেকে মাছ ওঠানামানোর জন্য জেটি। লটকি মাছ, চিংড়ি মাছ, তুলোফিসা এগুলো শুকাইয়া আমরা বেচনা করি। 5 মাস থাকবো, মাছ শুকাবো, মাছ শুকাই ওখান থেকে বেচা কেনা করে আবার আমরা দেশে বাড়ি ফিরে আসবো। জেলেদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্মার্ট পোলিং জোরদার করা ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা কিছু ডাকাতের আনাগোনা টের পাচ্ছি, কিছু জেলেকে অপহরণ করার কিছু সংবাদও আমাদের কাছে আসছে। এবার যাতে না ঘটে এই জন্য কিন্তু আমি কোস্টগার্ডকে অনুরোধ করেছি যেন ওনারা ওনাদের ভিজিলেন্স আরও বাড়ান। গত মৌসুমে শুটকি থেকে বন বিভাগের 6 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে 7 থেকে 8 কোটি টাকা রাজস্ব আদায় হবে বলছে কর্তৃপক্ষ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।